বাংলাদেশে শেখ হাসিনা সরকার পতনের পর যে মানুষটাকে নিয়ে সবচেয়ে আলোচনা বেশি হয়েছে তিনি আমার মনে হয় আর কেউ নন, ডক্টর মোহাম্মদ ইউনূস। তাকে নিয়ে বেশি আলোচনা হয়েছে এবং সর্বোপরি তাকে নিয়েই আমাদের যে বাংলাদেশের ছাত্র সমাজ স্বপ্ন দেখেছে নতুন বাংলাদেশ গড়ার, এবং এই যে ইন্টারিম সরকার তৈরি হচ্ছে তার উপদেষ্টা হিসেবে তাকে রাখা হয়েছে। ডক্টর ইউনূস সম্বন্ধে আমরা এর আগেও জেনেছি, তবে অনেক দিন হয়ে গেছে। ডক্টর ইউনূস সম্পর্কে প্রথম যখন নোবেল জয় করেন তিনি, তার সম্পর্কে পড়েও ছিলাম, আমাদের হয়তো কোনো একটা এক্সামে তার সম্পর্কে এসেও ছিল, কোশ্চেন এসেছিল, কিন্তু তারপর থেকে আর হয়তো সেইভাবে আলাপ আলোচনা করা হয় না, সেহেতু অনেক কিছু স্মৃতি থেকে বেরিয়ে গিয়েছে। আজকে আমরা সেই মানুষটার সম্পর্কে আরেকবার জেনে নেব যে তার জীবন কি ধরনের কেটেছে এবং তার যে ব্যক্তিত্ব সেই সম্পর্কে জানতে চেষ্টা করব। তো যে ভিডিওটা দেখছি সেটা হচ্ছে নোবেলজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের বর্ণাঢ্য জীবনের গল্প। তো এই ভিডিওটা আশা করি সবার ভালো লাগবে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা দেখে নিই, তারপর আরও কথা হবে। সাধারণ শিক্ষক থেকে অর্থনীতিবিদ হলেন ক্ষুদ্র ঋণের প্রবক্তা। তার প্রশংসা দুনিয়া জুড়ে। শান্তিতে জয় করলেন নোবেল। নামি দামি বিশ্ব নেতারা এখন তার ঘনিষ্ঠ বন্ধু। বিশ্বখ্যাত সেই বাংলাদেশি ডক্টর মোহাম্মদ ইউনূস। পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে এবার ধরছেন বাংলাদেশের হাল। সাদাসিধে চালচলন ও সরল কথা সহজেই তিনি কাছে টেনে নিতে পারেন সাধারণ মানুষকে। ডক্টর ইউনূসের বর্ণাঢ্য জীবনের খানিকটা তুলে ধরছেন ইকরামুল হক সায়েম। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। For 2006 divided into two equal parts to Mohammed Yunus. একজন বাংলাদেশীর অবিস্মরণীয় এক অর্জনের দিন। বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় নোবেল পুরস্কার পেয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস অন্যতম উচ্চতায় আসীন করেছিলেন বাঙালি ও বাংলাদেশকে। ছিলেন শিক্ষকতা পেশায়, সেখান থেকে ব্যাংক প্রতিষ্ঠা, পরে ওই ব্যাংককে সাথে নিয়ে শান্তিতে নোবেল পান তিনি। সুনাম কুড়াতে থাকেন বিশ্বব্যাপী, ভূষিত হন বিশ্বের প্রায় 150 পুরস্কারে। ডক্টর মোহাম্মদ ইউনূস দারিদ্রতার বিরুদ্ধে সংগ্রাম শুরু করেন চট্টগ্রামের জোবরা গ্রাম থেকে। ক্ষুদ্র ঋণ বিতরণের মাধ্যমে পাল্টাতে থাকেন দরিদ্র মানুষের জীবনমান। জোবরা গ্রামের নবযুগ খামার থেকে পর্যায়ক্রমে 1976 সালে প্রতিষ্ঠা করেন গ্রামীণ ব্যাংক। সামাজিক ব্যবসার মাধ্যমে দারিদ্রতার বিরুদ্ধে লড়াই কেবল দেশে নয়, ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে। তবে নিজ দেশেই গত 1.5 দশকের বেশি সময় ধরে কোণঠাসা ছিলেন নোবেল বিজয়ী এই অর্থনীতিবিদ। কর্তৃত্ব হারিয়েছিলেন নিজের প্রতিষ্ঠিত সেই গ্রামীণ ব্যাংকের। বিভিন্ন মামলায় আদালতে বারবার হাজিরা দিতে হয়েছে অধ্যাপক ইউনূসকে। ছিলেন গ্রেপ্তারের আশঙ্কায়ও। এর আগে নোবেল পুরস্কার অর্জনের মাত্র 5 মাসের মাথায় 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় রাজনৈতিক দল গঠনের কার্যক্রম শুরু করে পরে পিছু হটেন তিনি। সে সময় শেখ হাসিনা ও খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরাতে -2 ফর্মুলা বাস্তবায়নে তাকে ঘিরে ছিল নানা আলোচনা। আমরা আমাদের সামনে যত সমস্ত সমস্যা আছে সবকিছু আমরা নিষ্পত্তি করে ফেলতে পারবো, আমরা সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে। এরপর 2009 সালে শেখ হাসিনা সরকার ক্ষমতায় এলে রোষানলে পড়েন ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে কখনো সরকারের তীব্র সমালোচনা শোনা যায়নি নোবেল বিজয়ীর কণ্ঠে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণ অভ্যুত্থানের পর আবারও আলোচনার শীর্ষে আসেন ডক্টর মোহাম্মদ ইউনূস। শিক্ষার্থী, সুশীল সমাজ ও রাজনৈতিক দলগুলোর সম্মতিতে বাংলাদেশে প্রথমবারের মতো সরকার প্রধান হতে যাচ্ছেন একজন নোবেল বিজয়ী। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। অনেকদিন পরে স্যারের সম্পর্কে জানলাম। 2006 সালে তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন। এই জন্য বলছি যে হয়তো কোনো একটা এক্সামে আমি তার সম্পর্কে লিখতে হয়েছিল, তো ওই সময়টা আমার পড়াশোনার সময় চলছিল, সুতরাং অবশ্যই এই ধরনের প্রশ্ন আসবেই, কারণ তখনই তিনি তাও পাশের দেশ থেকে একজন বাঙালি, তো তার সম্পর্কে কোশ্চেন সেই সময়ে আসা অবশ্যম্ভাবী ছিল। যাই হোক, তার সম্পর্কে অনেক পড়েছিলাম, তো আজকে আবার পুনরায় জানতে পেরে ভালো লাগছে তার সম্পর্কে, তার
যে কর্মকাণ্ড রয়েছে এবং কিসের জন্য কিভাবে তিনি পেলেন। 1976 সালে তিনি এই যে গ্রামীণ ব্যাংক সেটা স্থাপন করেছিলেন এবং ক্ষুদ্র লোন, আমাদের এখানেও এখন কিন্তু ক্ষুদ্র লোন দেওয়া হয়, তো সেই যে পরিকল্পনাটা তিনি বাংলাদেশে বসে নিয়েছিলেন, সেই পরিকল্পনা, সেই থিওরি কিন্তু আজ সারা বিশ্বে, বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোতে প্রচুর ঢালুয়াভাবে ইউজ করা হচ্ছে এবং ভারতে তো অবশ্যই, এবং আশেপাশে বিভিন্ন দেশেও কিন্তু তার যে থিওরি সেটা কিন্তু মেনটেন করেই গ্রামীণ ব্যাংক বা এই ধরনের যে সমস্ত সংস্থাগুলো তৈরি করা হয়েছে এবং তিনি শান্তিতে নোবেল পান। যদিও তার যে শুরুর জীবন একজন শিক্ষক হিসেবে, তারপরে তিনি একটা ব্যাংকের ব্যাংক স্থাপনার সাথে যুক্ত হন এবং সেখান থেকে গ্রামীণ ব্যাংকের পথ চলা শুরু। এবং মাইক্রোলোন যেটা দেওয়া হয় সেটা সত্যিই গরিব মানুষের, আমাদের হয়তো মধ্যবিত্ত বা উচ্চবিত্তদের কাছে কিছুই মনে হবে না যে এটা কি কাজে লাগতে পারে, কিন্তু সত্যিই যারা একদম নিম্নবিত্ত মানুষজন রয়েছেন তাদের কাছে এই লোনটা একটা হাতের চাঁদ পাওয়ার সমান। এই লোনটাই তাদেরকে অনেক উঠে আসতে, সমাজের উপরের দিকে উঠে আসতে সাহায্য করেছে। প্রচুর মানুষ রয়েছে যারা হয়তো দুবেলা খেতে পারতো না ঠিক মতো, তারা কিন্তু সঠিকভাবে সেই লোনটা কাজে লাগিয়ে তাদের কর্মসংস্থান করেছে এবং তারপর থেকে তারা দুমুঠো খেতে পাচ্ছে, সঠিকভাবে জীবনযাপন করতে পারছে। এবং অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে তারা কিন্তু এই নিম্ন শ্রেণী, যেটা গরিব শ্রেণী ছিল, সেখান থেকে উঠে এসে একটা ভালো জীবনযাপন করছে। তো এটা কিন্তু তারই দান বলা চলে। তিনি যে সারা বিশ্বকে পথ দেখিয়েছিলেন, এই পথে গরিব যে মুক্ত করার যে পথ দেখিয়েছিলেন, সেটাতে কিন্তু আস্তে আস্তে অনেকেই এগিয়ে যাচ্ছে এবং প্রচুর মানুষ এর থেকে লাভবান হচ্ছেন। এবং যার জন্য আমরা দেখেছি 2006 সালে কিন্তু তিনি এই নোবেল পুরস্কার পেয়েছিলেন, যেটা পাওয়ার জন্য প্রচুর ট্যালেন্টেড মানুষ, প্রচুর অভিজ্ঞ এবং কি বলবো সূক্ষ্ম মস্তিষ্কের মানুষ কিন্তু লড়ে যায়। এবং সর্বশেষে যিনি সবচেয়ে ভালো কিছু দিতে পারেন, সমাজকে দিতে পারেন, তিনি কিন্তু এই পুরস্কারটার দাবিদার হন। তো এখানে ভীষণভাবে জানতে পারলাম তার সম্পর্কে। এবং আরেকটা জেনে খুব তাজ্জব হলাম, এইটা আমি জানতাম না যে তিনি কিন্তু রাজনীতিতেও আসতে চেয়েছিলেন এর আগে। তো কপাল বলে না, তো সেই কপাল কিন্তু তাকে ঘুরিয়ে ফিরিয়ে সেই জায়গাতেই আবার নিয়ে এসেছে। তিনি চেয়েছিলেন একটা -2 ফর্মুলা, যেটা তিনি চেয়েছিলেন না আওয়ামী লীগ থাকবে না বিএনপি থাকবে। তো তিনি একটা দল তৈরি করতে চেয়েছিলেন। 2009 সালে এসে যখন হাসিনা সরকার আসে, তখন তাকে কোনো কেসের মাধ্যমে জড়িয়ে ফেলা হয়। তো সেই যে ভবিতব্য ছিল তিনি দেশের প্রধান হিসেবে আসবেন, তো সেটা আজকে 2024 সালে, কপালের লিখন কেউ খণ্ডাতে পারেন না, তো সেটা হয়তো একটু দেরি হতে পারে। এবং সেই দেরির পরে কিন্তু আজকে তিনি একজন কর্ণধার বাংলাদেশের। তিনি বাংলাদেশকে এগিয়ে নিয়ে, কর্ণধার বলবো না কারণ এটা একটা আমার মনে হয় না একটা দেশের পক্ষে খুব ভালো একটা ওয়ার্ড, তিনি নেতৃত্ব দিয়ে নিয়ে যাওয়ার এটা বলা চলে। তো সেই জায়গায় আবার পৌঁছেছেন এবং আশা করছি বাংলাদেশকে তিনি আরও অনেক ভালো উচ্চতর জায়গায় নিয়ে যাবেন। বাংলাদেশ শাইন করবেন, বাংলাদেশ বিশ্বের কাছে একটা আশ্চর্যের জায়গা হয়ে যাবে। আশ্চর্য, তাকে দিয়ে রিসার্চ কিভাবে বাংলাদেশ এগিয়ে গেল, একটা রেভলিউশনের পরে, একটা ছাত্র আন্দোলনের পরে কিভাবে এগিয়ে গেল, সেটা নিয়েই আলাপ আলোচনা আমরা হয়তো বা দেখতে পাবো আগামী দিনে। এবং তার জন্য ছাত্ররা এবং এই স্যারের যে অবদান থাকবে সেটা কিন্তু ভোলার নয়, সেটা ইতিহাস হয়ে থাকবে। তো ভালো লাগলো খুব তার সম্পর্কে জানতে পেরে। এবং তোমরা যদি আরও এই ধরনের ভিডিও দেখতে চাও, তার সম্পর্কে আরও জানতে চাও, এবং তোমাদের কাছে যদি অবশ্যই লিঙ্ক থাকে, তাহলে অবশ্যই শেয়ার করো, আমি অবশ্যই সেই ভিডিও নিয়ে আসব। তো আজকের মতো এখানেই শেষ করছি। আগামী দিন আবার আসছি অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য স্টে টিউনড।